কার্তিক মহারাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, একেবারে ধর্ষণের মতো অভিযোগ তার বিরুদ্ধে। একাধিকবার সহবাস করে ভারত সেবাশ্রমের মতো জায়গায় তার অন্তর্বর্তী হাসপাতালে গর্ভপাতের মতো এক গুরুতর অভিযোগ উঠেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, বাঙালি সমাজ ঘুমিয়ে আছে। বাংলা আজকে বেশ কিছুদিন, কয়েক বছর ধরে ভয়াবহ বিপদের মুখে আছে এবং হিন্দুত্ববাদটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, বাঙালি অন্ধ, বোকা, স্থবির হয়ে আছে। বাঙালি দেখতে পাচ্ছে না, বাঙালি দু চোখ খুলে দেখছে না। ফলে এই উত্তর 24 পরগনা নাকি দক্ষিণ 24 পরগনার সন্দেশখালি থেকে শুরু করে আমাদের নন্দীগ্রাম, তারপরে এই যে মুর্শিদাবাদের সন্ত্রাসবাদী ইত্যাদি যত রকম বলে হিন্দুত্ববাদীরা, RSS, বিজেপি বাঙালিদের মাথা ঘুরিয়ে দিয়ে হিন্দুত্ববাদকে জাগিয়ে তুলে বাংলাকে দখল করতে চেয়েছে, ততবারই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়েছে এবং দেশপ্রেমিকের মতো চিৎকার করে তারা প্রচার করে দিয়েছে আসল সত্যিটা কোথায়। কারণ যতবার মিথ্যা কথা বলেছে ততবার ডিজিটাল মিডিয়া যেন চুম্বকের মতো ঝরে ফেলছে। যে কারণে ভয়ে আতঙ্কিত হয়ে শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা, যে কারণে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছিল মানিক ফকির এবং দীপক ব্যাপারীকে ধরতে হবে। কেন না, এই মানুষগুলো ওদের বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। আজকের যে ঘটনাটা ঘটলো কার্তিক মহারাজ, দেখুন, আমি মানিক ফকির, আমি যেটা বিশ্বাস করি মনে মনে এবং আমি আমার ঘটনা পরম্পরা দিয়ে আমি বিশ্লেষণ করে দেখেছি, 1000 কোটি টাকা দিলেও দীপক ব্যাপারীর মতো সাংবাদিককে কেনা যাবে না, স্বপন কারিগরের মতো সাংবাদিকদের কেনা যাবে না। ডিজিটাল মিডিয়ায় এই যে কিছু ছেলে মেয়েকে লাখ লাখ টাকা দিলেও তারা কিনে নেওয়া যাবে না। ফলে তারা যখনই কিছু একটা বলবে বুঝে নিতে হবে যে এর সত্যতা আছে। তার কারণ এদের পিছনে সবসময় এদের ক্ষতি করার জন্য বসে আছে উকিল ফুকিলরা। ফলে এরা বাঁচার, ফার্স্ট এদেরকে বাঁচার চেষ্টা করতে হয়, দ্বিতীয়ত এদের প্রতিবাদ করতে হয়। ফলে একটা খারাপ কথা বা একটা মিথ্যা কথা যদি ময়ূর রঞ্জনের মতো এরা বলে ফেলে, এরা বিপদে পড়ে যাবে। দেখুন, কার্তিক মহারাজের ঘটনাটা যেদিন ঘটে ঠিক সেই দিনই আমরা জানতে পেরেছিলাম। কারণ ভদ্রমহিলা যিনি ভিকটিম, তিনি প্রায় 8 ঘন্টা ধরে দীপককে ঘটনাটা বলেছিল। যেটা ঘটে আজকে বং নিউজ লাইভের মতো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা এমনভাবে কাজ করেছে, তাদের বিভিন্ন মানুষের বুকে একটা বল এসছে যে এই রিপোর্টারগুলো আমাদের বাঁচাবে, এই রিপোর্টারগুলো আমাদের পাশে দাঁড়াবে। তাই বং নিউজ লাইভকে যখন দীপককে যখন ডিটেলসটা বলে, দীপক তখন আমাকে বলেছিল, রাজু ঘোষকে বলেছিল, রাজু আমাকে বলেছিল, আমরা তখন ওইটাকে ভেরিফিকেশন করি নিজেদের মধ্যে এই সত্যিটা কতটা সত্যি। তারপর আমরা যেটা বুঝলাম এটা চূড়ান্ত সত্যি। 13 বছর আগে হোক নাকি 1300 বছর আগে হোক সেটা বড় কথা নয়। যদি 13 বছরটাই এত বছর পরে কেন, তাহলে এত বছর কেন রাম জন্মভূমি বাবরি মসজিদ হলো? এরা বলতে চাইছে কোন 1500 বছর আগে সেখানে বাবর নাকি রামের জন্মভূমিটা দখল নিয়েছিল। তাহলে 1500 বছর আগের ঘটনা যদি আজকে টাটকা হয়ে বিজেপি ঝাঁপিয়ে পড়ে সেটার বিরুদ্ধে ঘটনা ঘটিয়ে ফেলে, সে সত্যি হোক মিথ্যা হোক, তাহলে 13 বছর, 12 বছর, 2 বছর, 8 বছর, 10 বছরটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে ব্যাপারটা সত্যি কি মিথ্যা। ব্যাপারটা এতটাই সত্যি, তার কারণ ওইখানে বহরমপুরে দীপক যখন যায়, সঙ্গে রাজু এবং সুজয়রা যখন যায়, তখন কিন্তু থানা ওই ভদ্রমহিলার কেসটা নিতে চায়নি। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকতো, যদি রাজ্য সরকার থাকতো, তাহলে ওদেরকে ঘুরিয়ে দিত না, কারণ কেসটা নিতেই চায়নি। পরবর্তী সময়
নওগাঁ থানার পুলিশ অনেক রাত পর্যন্ত ইন্সপেকশন করেছেন, তদন্ত চালিয়ে দেখেছেন যে শুধু ওই মহিলা নয়, ওই মহিলাকে সঙ্গে নিয়ে যিনি হসপিটালে নিয়ে গেছিলেন অ্যাবর্শন করতে তিনি স্বীকার করেছেন। তার সঙ্গে আরও 2-4 জন ওই সাধু বাবার আশ্রমের, ভারত সেবাশ্রমের আশ্রমের লোকেরা স্বীকার করেছে। এবং খাতাপত্র 13 বছর আগেকার নাকি 12 বছর আগেকার সেই কাঞ্জিলাল নার্সিংহোমের খাতাপত্র দেখে এটা এস্টাবলিশ হয়েছে। সমস্ত দিক থেকে বিচার করলে দেখা যাবে যে কার্তিক মহারাজের বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই নরাধম, এই অসভ্য নোংরা হিন্দুর নামে আজকে যে আমার স্বামী বিবেকানন্দকে কলুষিত করছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে পোশাক পরতেন সেই গেরুয়া বসন পরে যখন একটা মানুষ একটা সন্ত্রাসবাদী হয়, দাঙ্গা লাগানো লোক হয়, যখন সে রেপিস্ট হয়, যখন সে বদমাইশ হয়, মিথ্যাবাদী হয়, তখন তার চেয়ে বড় অপরাধ আর হয় না। কারণ এই ঘটনাটা অন্য কেউ ঘটালে মানেটা অন্য ছিল, কিন্তু তিনি একজন ব্রহ্মচারী, তিনি একজন সাধু। তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে? একটি অসহায় মহিলা যে একটা কাজের আশায় তার কাছে গেছিল, তাকে সে ভালো ব্যবহার করে কাজ দেওয়ার নাম করে তার উপর মেন্টাল টর্চার করেছে, তার উপর তাকে রেপ করেছে। সে যখন অন্তঃসত্ত্বা হয়েছে তাকে এক অর্থে ফেলে পালিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাটা আমি 13 বছর আগেকার বলবো না, কারণ ঘটনাটা এখনকার বলবো। কারণ ঘটনা পরম্পরা 13 বছরের পর থেকে কিছুদিন আগে এই ভদ্রলোক তথাকথিত পদ্মশ্রী পাওয়ার দিন পর্যন্ত, পরে পর্যন্ত ওই মহিলাটার সঙ্গে যোগাযোগ ছিল, এবং যোগাযোগটা এই একই ইস্যুতে। আপনি তো আমার জন্য কিছু করলেন না, মেয়েটি বলছে। মেয়েটি বলছে আপনি আমার কাছে বললেন ক্ষমা, আমার জীবন দাও, মানে অ্যাবর্শন করিয়ে নাও, আমি বিপদে পড়ে যাব, আমি সব করলাম, আর আজকে আপনি আমাকে ফেলে দিলেন। তার মানে টাটকা ঘটনা, তার মানে 13 বছর আগে ঘটনাটা ঘটলেও সেই ঘটনার অভিঘাত আজ পর্যন্ত চলছিল। ঘটনাটা এতটাই মারাত্মক, তার চেয়েও মারাত্মক হচ্ছে আজ বাংলা কোন দিকে যাচ্ছে। আজ বাংলা হিন্দুত্ববাদ, মনোবাদ, ব্রাহ্মণ্যবাদের দিকে যাচ্ছে, যে কারণে এই বিপদে পড়েও কার্তিক মহারাজের মতো একজন কুলাঙ্গার বদমাইশ লোক পুরুষ, সে কি বলে যে হিন্দু মেয়েদের লক্ষণ রেখা পেরিয়ে গেলে এই বিপদ হবে। মানে এটা কে বলছে? ঋষি মনু যেটা বলতো, মনুস্মৃতিতে যেটা লেখা আছে, অর্থাৎ একই কথা বলছে কার্তিক মহারাজ। মানে সেই পুরুষ শাসিত সমাজ, সেই নারী নরকের দ্বার, নারী শুদ্ধানী, নারী পাপজনী, একই বার্তা বলছে। এখনো বাংলার মানুষ কার্তিক মহারাজকে বাঁচিয়ে রেখেছে, এখনো মুর্শিদাবাদের লোক কার্তিক মহারাজকে রেখে দিয়েছে। এটাই সবচেয়ে ভবিষ্যতের ক্ষতির দিক হয়ে যাবে। কেসটা এখন কোর্টে উঠেছে। কেন কোর্টে উঠলো? আজকে যদি আমার হতো এরকম ঘটনা, আমি যদি অপরাধী না হতাম, আমি সোজা থানায় গিয়ে বলতাম কত বড় পুলিশ, হে কি হয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ, তাই বলে আমি সামনাসামনি জুঝে দিতাম। আমি কোর্টে আসতাম না ছোচোর মতো, চোরের মতো চুপি চুপি। বিজেপির সঙ্গে, যেহেতু বিজেপি নেতা, যেহেতু ওপরের অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে তার ভাব, সে কোর্টে এসে চুপি চুপি বলছে আমাকে রক্ষা কবচ দাও। শুভেন্দু অধিকারীকে এত রক্ষা কবচ দিয়েছ, আমাকে এবার রক্ষা কবচ দাও। মানে কি? মানে হলো সে বুঝে নিয়েছে আমি ফেসে গেছি, আমার বাঁচার রাস্তা নেই। সুতরাং চুপি চুপি, যদি এমনকি এত বড় সে নিজেকে সেলিব্রিটি মনে করছে, সে বলছে চুপি চুপি আমার পর্বটা সারা হোক কোর্টে, অর্থাৎ আমাকে প্রশ্নোত্তরটা যেন 5টা লোক জানতে না পারে। মানে এমন একটা মহামানব হবে না, একজন সাধু বাবা হয়ে একজন অসহায় মানুষকে ধর্ষণ করে তাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তাকে অ্যাবর্শন করতে হওয়ার পর পালায়, সে তো মহামানব হবেই। সে এত বড় মহামানব, সে এখন বলছে চুপি চুপি আমার বিচারটা হয়। এই চুপি চুপি বিচার করার ক্ষমতা কোনো আইনি ব্যবস্থায় নেই। তাই কার্তিক মহারাজ
ফেঁসেছে ফেঁসেছে ফেঁসেছে। আবার বলছি শেষ কথা, দীপক ব্যাপারী, স্বপন কারিগরদের মতো ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিকরা যখন কিছু বলবে বুঝে নেবেন এর সত্যতা 100%, কারণ পরীক্ষা না করে এরা কোনো কথা বলে না।